সৌম্যর শ্বাস ভারী হয়ে এল। তার হাত ধরা, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিকভাবে কাঁপছে, যেন নিজের শরীরের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। নন্দিনী দ্রুত তার সামনে এসে হাঁটু গেড়ে বসল। সৌম্য, কি অনুভব করছিস? সৌম্য মুখ তুলে তাকালো। তার চোখে একটা অদ্ভুত ভয়, যেন সে নিজের ভেতর কিছু একটা টের পাচ্ছে যা ওখানে থাকার কথা নয়। সে আস্তে আস্তে ফিসফিস করে বলল, ও আমাকে যেতে দিচ্ছে না। রুদ্র শ্বাস আটকে বলল, মানে? তোকে তো আমরা ফিরিয়ে এনেছি। সৌম্য মাথা নাড়ল। তার ঠোঁট কাঁপছে, গলার স্বর শুষ্ক। না, আমি শুধু ফিরে আসিনি, ও এসেছে আমার সঙ্গে। নন্দিনী আর রুদ্র একসঙ্গে চুপ হয়ে গেল। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল, যেন কিছু একটা নিঃশব্দে অপেক্ষা করছে। সৌম্য ধীরে ধীরে নিজের বুকে হাত রাখল, তারপর গভীর শ্বাস নিয়ে বলল, আমি ওর কণ্ঠ শুনতে পাচ্ছি। তার ঠোঁটের কোণে হালকা একটা অস্পষ্ট হাসি ফুটে উঠল, কিন্তু সেটা সৌম্যর স্বাভাবিক হাসি নয়। নন্দিনী আতঙ্কিত চোখে রুদ্রের দিকে তাকালো। রুদ্র কাঁপা গলায় বলল, কি কি বলছে ও? সৌম্য ধীরে ধীরে তাকালো। তার চোখের ভেতরের গভীরতায় কিছু একটা নড়ল। তারপর সে ফিসফিস করে বলল, ও বলছে এটা শেষ হয়নি। ঘর জুড়ে শীতল বাতাস বয়ে গেল। দেয়ালের ছায়াগুলো যেন একটু একটু করে সরতে লাগলো, আর সেই অদ্ভুত নিস্তব্ধতা তাদের চারপাশে ঘন হয়ে এল। ও এখনো এখানে আছে। সৌম্যর কণ্ঠস্বর নরম, কিন্তু তার মধ্যেই এক অদ্ভুত শীতলতা মিশে আছে। নন্দিনী অনুভব করল, তাদের ভুল ছিল। তারা ভাবছিল সব শেষ হয়েছে। কিন্তু না, এই খেলা এখনো শেষ হয়নি। নন্দিনী আর রুদ্র নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল। সৌম্যর চোখে যে ভয়ঙ্কর শূন্যতা ছিল, সেটা যেন ধীরে ধীরে আরো গভীর হয়ে উঠছে। সে মাথা নিচু করে বসে আছে, কিন্তু তার আঙুলগুলো অদ্ভুতভাবে মাটির ওপর আঁচড় কাটছে, যেন কিছু অনুভব করছে। নন্দিনী ধীরে ধীরে বলল, সৌম্য, তুই এখনো আমাদের মধ্যে আছিস, তাই না? সৌম্য ধীরে শ্বাস নিল। তার কণ্ঠে একসঙ্গে দুটি সুর মিশে আছে, একটা পরিচিত, আর একটা অচেনা। আমি আমি জানি না। তারপর সে মাথা তুলে তাকালো, তার চোখ যেন এক মুহূর্তের জন্য নরম হলো, কিন্তু পরের মুহূর্তেই তার দৃষ্টি বদলে গেল। একটা বিকৃত হাসি তার ঠোঁটের কোণে ফুটে উঠল। আমার ভেতরে কেউ আছে, নন্দিনী। হাসছে। রুদ্র এগিয়ে এল, কণ্ঠস্বর শক্ত, সৌম্য, ওকে বের কর। আমরা তোকে ছেড়ে দেব না। সৌম্যর মুখের হাসিটা আরো চওড়া হলো। তার চোখের গভীর কালো অন্ধকারে কিছু একটা ঘূর্ণির মতো পাক খাচ্ছে। তোমরা কি সত্যিই পারবে আমাকে ফেরাতে? একটা কণ্ঠস্বর, কিন্তু সেটা শুধুমাত্র সৌম্যর নয়। রুদ্র আর নন্দিনী অনুভব করল, ঘর জুড়ে একটা চাপা ফিসফিসানি ভেসে বেড়াচ্ছে। দেয়ালের ছায়াগুলো যেন নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। নন্দিনী দ্রুত বলল, ওকে সরিয়ে দিতেই হবে। সৌম্যকে ফিরিয়ে আনতে হবে। রুদ্র চিৎকার করে বলল, সৌম্য, তুই লড়বি না। তুই তোর শরীর ফিরিয়ে নিবি না। সৌম্য কিছু বলল না। তার চোখের গভীরে আবারও সেই দ্বিধা, সেই লড়াই স্পষ্ট হয়ে উঠল। তার শরীর কাঁপছে, যেন তার মধ্যে দুইটা সত্তা যুদ্ধ করছে। একটা বিকট গর্জন শোনা গেল। হঠাৎ বাতাস অস্বাভাবিকভাবে ভারী হয়ে উঠল, দেয়ালগুলো কেঁপে উঠল। সৌম্য মাথা তুলে তাকালো। তার মুখ বিকৃত হয়ে গেল। তার কণ্ঠ দ্বিধাগ্রস্ত, যন্ত্রণায় কাতর। আমাকে ছাড়িয়ে নাও। তারপর একটা বিকট চিৎকার। সৌম্যর শরীর ছিটকে গেল। রুদ্র আর নন্দিনী ভয় পেছনে সরে গেল। তাদের সামনে পড়ে আছে সৌম্য, নিস্তব্ধ। অন্ধকারের ভেতর থেকে সেই ফিসফিসানি আবার শোনা গেল। নন্দিনী দ্রুত সৌম্যর পাশে হাঁটু গেড়ে বসল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সৌম্য চোখ বন্ধ করে পড়ে আছে। তার বুক ওঠানামা করছে খুব ধীরে, যেন কোনো ভারী বোঝা তার শরীরকে চেপে ধরেছে। রুদ্র ভয়ে কাঁপতে কাঁপতে বলল, সে কি ঠিক আছে? নন্দিনী হাত বাড়িয়ে সৌম্যর কপালে ছোঁয়াল। ঠান্ডা, একেবারে বরফের মতো ঠান্ডা। সে কাঁপা গলায় বলল, ও নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু কেমন যেন অস্বাভাবিক লাগছে।
হঠাৎ সৌম্যর আঙুল একটু নড়ল। তার ঠোঁটের কোণ কেঁপে উঠল, যেন কিছু বলতে চাইছে। নন্দিনী আর রুদ্র একসঙ্গে ঝুঁকে এল। সৌম্য, শুনতে পাচ্ছিস? একটা ফিসফিসানি বেরিয়ে এল তার ঠোঁট থেকে, খুব আস্তে, খুব দুর্বলভাবে। আমি কোথায়? নন্দিনী দ্রুত বলল, তুই আমাদের সঙ্গে আছিস, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সৌম্য আবার বলল, আমি কার কাছে ফিরেছি? নন্দিনী মুহূর্তের জন্য থমকে গেল। রুদ্র কাঁপা গলায় বলল, মানে কি? সৌম্য ধীরে ধীরে চোখ খুলল। তার চোখের গভীর অন্ধকারে কিছু একটা অদ্ভুতভাবে নড়ছিল। একটা শূন্যতা, একটা আতঙ্ক। তারপর সে আবার ফিসফিস করে বলল, আমি সৌম্য তো। নন্দিনী আর রুদ্রের গা শিউরে উঠল। ঘরের বাতাস হালকা কেঁপে উঠল, যেন দেওয়ালগুলো ফিসফিস করে উঠল তাদের চারপাশে। আমি সৌম্য তো। সৌম্য নিজের বুকের ওপর হাত রাখল। তার চোখে ভয়। তার মুখের ভাবটা এক মুহূর্তের জন্য বদলে গেল, যেন সে নিজেকেই চিনতে পারছে না। নন্দিনী দ্রুত বলল, হ্যাঁ, তুই আমাদের বন্ধু, তুই সৌম্য। কিন্তু সৌম্য ধীরে ধীরে মাথা নাড়ল। তার ঠোঁট কাঁপছে, তার কণ্ঠস্বর যেন কারো সঙ্গে কথা বলছে, যাকে কেউ দেখতে পাচ্ছে না। না, আমি তো একা আসিনি। একটা শীতল বাতাস বয়ে গেল। হঠাৎ ঘরের ছায়াগুলো একটু একটু করে নড়তে লাগলো। একটা অদৃশ্য অস্তিত্ব, একটা চাপা নিঃশ্বাসের শব্দ, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে। তারপর একটা ফিসফিসানি ভেসে এল, একেবারে নরম, কিন্তু হাড় কাঁপিয়ে দেওয়ার মতো। সৌম্য, তুই কি নিশ্চিত? ঘর নিস্তব্ধ। সৌম্য মাটিতে বসে আছে, তার হাত দুটো কাঁপছে। নন্দিনী আর রুদ্র হতবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। তার চোখের গভীরে এক অদ্ভুত শূন্যতা, একদিকে আতঙ্ক, অন্যদিকে যেন এক অচেনা অস্তিত্বের ছাপ। সৌম্য, তুই ঠিক আছিস? নন্দিনী আস্তে করে জিজ্ঞেস করল। সৌম্য চোখ বন্ধ করল, একটা গভীর শ্বাস নিল। তারপর একটা বিকৃত হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণে। ঠিক, আমি কি সত্যি ঠিক আছি? তার কণ্ঠস্বর স্বাভাবিক, কিন্তু কিছু একটা যেন অস্বাভাবিক ঠেকল নন্দিনীর কানে। রুদ্র কাঁপা গলায় বলল, সৌম্য, এটা তুই তো? সৌম্য চোখ খুলল। তার চোখে সেই পরিচিত উজ্জ্বলতা নেই, বরং এক ধরনের শীতলতা, এক ধরনের শূন্যতা যা তারা আগে কখনো দেখেনি। আমরা তো সবাই একটা মুখোশ পরে থাকি, তাই না? তার কণ্ঠ যেন কেমন যেন অদ্ভুত শোনালো, পরিচিত কিন্তু একেবারে অচেনা। নন্দিনীর শিরদাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে গেল। সে ধীরে ধীরে বলল, তুই আসলেই সৌম্য, তাই তো? সৌম্য কিছু বলল না। সে ধীরে ধীরে তাকালো, তারপর হঠাৎ করেই তার হাত বাড়িয়ে রুদ্রের কবজি শক্ত করে চেপে ধরল। রুদ্র চিৎকার করে উঠল, সৌম্য, ছাড়, ব্যথা পাচ্ছি। কিন্তু সৌম্যর চোখের দৃষ্টি বদলে গেল। তার দৃষ্টি শূন্য, ঠান্ডা, আর তার ঠোঁটের কোণে সেই অদ্ভুত হাসিটা জেঁকে বসেছে। ব্যথা। তার কণ্ঠস্বরে যেন এক অন্যরকম আনন্দের ছাপ। ব্যথা কি শুধু জীবিতরাই পায়? নন্দিনী চিৎকার করে উঠল, সৌম্য, তুই যদি আমাদের বন্ধু হোস, তাহলে আমাদের আঘাত দিবি না। এক মুহূর্তের জন্য সবকিছু থমকে গেল। সৌম্য ধীরে ধীরে রুদ্রের হাত ছেড়ে দিল। তার চোখের গভীরে এক মুহূর্তের জন্য যন্ত্রণা ঝলক দিল, কিন্তু পরের মুহূর্তেই সেটা মিলিয়ে গেল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর ফিসফিস করে বলল, আমি কি সত্যিই ফিরেছি? তার কণ্ঠস্বর দুর্বল, বিভ্রান্ত, যেন সে নিজেকেই বিশ্বাস করতে পারছে না। নন্দিনী দ্রুত বলল, হ্যাঁ, তুই আমাদের সঙ্গে আছিস। কিন্তু সৌম্য ধীরে ধীরে মাথা নাড়ল। তার ঠোঁটের কোণে সেই অদ্ভুত হাসিটা আবার ফুটে উঠল। তোমরা নিশ্চিত? তারপর একটা নিঃশব্দ হাসি ছড়িয়ে পড়ল ঘরের চারপাশে, যেন অন্ধকারের ভেতর লুকিয়ে থাকা কেউ আস্তে আস্তে হাসছে। আর তারপর বাতাস হঠাৎ শীতল হয়ে এল। নন্দিনী আর রুদ্র অনুভব করল, সৌম্য ফিরে এসেছে, কিন্তু সে একা নয়। নন্দিনী আর রুদ্র এক পা পিছিয়ে গেল। সৌম্য তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার চোখের গভীরে কিছু একটা কিলবিল করছে। সেই দৃষ্টি, যেন সে তাদের দেখছে, কিন্তু একই সঙ্গে দেখছে না।
নন্দিনী কাপা গলায় বলল, সৌম্য, তুই ঠিক আছিস? তাই তো। সৌম্য কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর এক অদ্ভুত কণ্ঠে ফিসফিস করে বলল, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। কিন্তু সেই কণ্ঠস্বরে একটা কৃত্রিমতা ছিল, যেন সে নিজেকে ঠিক রাখার চেষ্টা করছে। রুদ্র ফিসফিস করে বলল, তোর সাথে কেউ এসেছে কি না সেটা কি তুই নিশ্চিত? সৌম্য ধীরে ধীরে তাদের দিকে তাকালো। তার চোখের গভীরে কিছু একটা নড়ে উঠল। তারপর সে আস্তে করে বলল, আমি একা। কিন্তু একটা মুহূর্তের জন্য সে থেমে গেল। তারপর সে চোখ বন্ধ করল, যেন নিজের ভেতরে কিছু অনুভব করছে। তারপর হঠাৎ সে চিৎকার করে উঠল। তার হাত দুটো দিয়ে মাথা চেপে ধরল, তার শরীর কাঁপতে লাগলো। নন্দিনী আতঙ্কিত হয়ে চিৎকার করল, সৌম্য। কিন্তু সে যেন শুনতে পাচ্ছে না। তার ঠোঁট কাঁপছে, তার কপাল ঘামে ভিজে গেছে। তারপর তার মুখ থেকে অস্পষ্ট কিছু শব্দ বের হতে লাগলো। তারা চলে যায়নি, তারা আমার ভেতরেই আছে। রুদ্র চমকে উঠল, কারা? কারা আছে? সৌম্য শ্বাস নিল, তার দেহ কাঁপতে কাঁপতে ধপ করে মাটিতে বসে পড়ল। তার কণ্ঠস্বর কাঁপা, ভাঙা, ফিসফিসানি। তারা আমার শরীরের ভেতর লুকিয়ে আছে, আমাকে আমাকে ছাড়তে চায় না। নন্দিনীর চোখ ভয়ে বিস্ফারিত হয়ে গেল। তারপর হঠাৎ ঘরের বাতাস আরো ভারী হয়ে গেল। একটা ঠান্ডা, ধাতব গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল। নন্দিনী অনুভব করল, ঘরের কোণগুলো যেন নড়ছে। দেয়ালের ছায়াগুলো যেন বড় হচ্ছে, এগিয়ে আসছে। রুদ্র দ্রুত বলল, এখান থেকে বের হতে হবে। কিন্তু ঠিক তখনই সৌম্য ধীরে ধীরে মাথা তুলে তাকালো। তার চোখের সাদা অংশ পুরোপুরি কালো হয়ে গেছে। তার ঠোঁটের কোণে সেই বিকৃত হাসি ফুটে উঠল। তারপর সে আস্তে করে বলল, এখন আমি একা নই। তার কণ্ঠস্বর একই সঙ্গে সৌম্যর, আবার অন্য কারো। একটা অচেনা, গভীর, অতৃপ্ত কণ্ঠ। নন্দিনী আর রুদ্রের রক্ত হিম হয়ে গেল। তারা বুঝতে পারল, সৌম্য ফিরে আসেনি, বরং কিছু একটা ওর শরীর নিয়ে নিয়েছে। ঘর নিস্তব্ধ, শুধু সৌম্যর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কিন্তু এটা সেই পরিচিত সৌম্য নয়। তার চোখের সাদা অংশ পুরোপুরি কালো হয়ে গেছে। তার ঠোঁটে সেই বিকৃত হাসি এখনো লেগে আছে। নন্দিনী আর রুদ্র স্থির হয়ে দাঁড়িয়ে আছে, দম বন্ধ করা ভয়ের মধ্যে। এটা এটা সৌম্য নয়, রুদ্র ফিসফিস করে বলল। নন্দিনী শ্বাস আটকে তাকিয়ে রইল। তাহলে এটা কে? সৌম্য ধীরে ধীরে মাথা কাত করল। তার চোখের গভীরে এক অসীম শূন্যতা। তারপর সে মৃদু স্বরে বলল, আমি সৌম্য, তবে আমি নই। তার কণ্ঠস্বর ফাঁকা, যেন একটা পুরনো প্রতিধ্বনি, যেখানে একাধিক কণ্ঠ একসঙ্গে মিশে আছে। তারপর সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার নড়াচড়া অস্বাভাবিক, যেন সে এই শরীরের সাথে ঠিক মানিয়ে নিতে পারছে না। নন্দিনী দ্রুত পেছনে সরে গেল। রুদ্র এক পা পিছিয়ে গেল। তুই তুই কি চাস? সৌম্যর ঠোঁট আরো একটু বিকৃত হলো, তার চোখ আরো গাঢ় কালো হয়ে গেল। তোমরা চলে যেতে পারো, কিংবা থাকতে পারো। তার কণ্ঠস্বরে এক অদ্ভুত আকর্ষণ, কিন্তু তাতে একটা হিমশীতল সুর আছে। নন্দিনী আতঙ্কিত গলায় বলল, আমরা আমাদের বন্ধু সৌম্যকে চাই। এই জিনিসটাকে না। হঠাৎ সৌম্য বিকটভাবে হেসে উঠল। ঘরের বাতাস কেঁপে উঠল, যেন চারপাশের দেয়ালগুলো দুলে উঠল। সে তো আমার ভেতরেই আছে, চাইলেই কি তাকে ফিরিয়ে আনতে পারবে? তারপর সে ধীরে ধীরে নন্দিনীর দিকে এগিয়ে এল। নন্দিনী পেছাতে লাগলো, দূরে থাক। কিন্তু সৌম্য থামল না। তার হাত বাড়িয়ে দিল, আমি একা থাকতে চাই না। তার কণ্ঠস্বর ফিসফিসানি হয়ে উঠল, যেন হাজারো কণ্ঠ একসঙ্গে কথা বলছে। রুদ্র দ্রুত সামনে এসে দাঁড়ালো, তুই যা ইহোস না কেন, সৌম্যকে ছেড়ে দেয়। সৌম্য এক মুহূর্ত স্থির হয়ে গেল। তার চোখের গভীরে কিছু একটা কিলবিল করল। তারপর সে মাথা একদিকে কাত করে বলল, সে যেতে চায় না। সে এখন আমার অংশ, যেমন তোমরাও হতে পারো। তার হাত দুটো বাড়িয়ে দিল, যেন রুদ্র আর নন্দিনীকে ছুঁতে চাইছে।
ঠিক তখনই একটা বিকট শব্দে জানালার কাঁচ ভেঙে গেল। এক প্রবল হাওয়ার ঝাপটায় ঘরের বাতাস ভারী হয়ে উঠল। একটা অদৃশ্য শক্তি সৌম্যকে ধাক্কা দিল, সে কয়েক কদম পেছনে হোঁচট খেল। তার চোখের গভীর কালো রং ধীরে ধীরে পরিবর্তিত হলো। একটা মুহূর্তের জন্য তার চোখের ভেতর সেই চেনা সৌম্য ফিরে এলো। সে কষ্টে কাপা গলায় ফিসফিস করল, আমাকে মুক্ত করো। তারপর আবার তার দেহ কেঁপে উঠল, সেই অন্ধকার আবার তাকে গ্রাস করল। নন্দিনী আর রুদ্র বুঝতে পারল তাদের কাছে সময় খুব কম। সৌম্যকে মুক্ত করতে হলে ওদের এখনই কিছু করতে হবে। ঘরের বাতাসে যেন একটা ভারী ওজন ঝুলে আছে। সৌম্য ধীরে ধীরে কাঁপছে। তার শরীরের প্রতিটা পেশি টানটান হয়ে গেছে, তার চোখের গভীর অন্ধকারে কিছু একটা যেন লড়াই করছে। আমাকে মুক্ত করো। তার ফিসফিসানি কণ্ঠ যেন শত শত মাইল দূর থেকে আসছে। রুদ্র এক পা এগিয়ে গেল, সৌম্য, তুই যদি আমাদের কথা শুনতে পারিস তবে লড়াই কর, তুই একা নস। সৌম্যর শরীর ঝাঁকুনি খেল, তার মুখ বিকৃত হয়ে গেল, যেন কিছু একটার বিরুদ্ধে সে নিজেই যুদ্ধ করছে। তার ঠোঁট কাঁপতে লাগলো, আমি পারছি না। তারপর হঠাৎই তার মুখে সেই বিকৃত হাসি ফিরে এল। তার কণ্ঠ গভীর, ঠান্ডা, একেবারে শূন্য। সে দুর্বল, সে আর লড়তে পারবে না। নন্দিনী চোখ বন্ধ করল। তার ভেতরে এক অদ্ভুত সাহস সঞ্চারিত হলো। সে দৃঢ় কণ্ঠে বলল, না, সৌম্য আমাদের ছেড়ে যেতে পারে না। তোর সাথে লড়ব আমরা। রুদ্র আর নন্দিনী একে অপরের দিকে তাকালো। ওরা জানে ওদের কাছে সময় কম, ওদের কিছু একটা করতে হবে। কিন্তু কিভাবে? সৌম্য তখনও যন্ত্রণায় কাঁপছে, তার শরীর ছটফট করছে, তার চোখের গভীরে সেই দুটো সত্তা লড়াই চালিয়ে যাচ্ছে। একটা অন্ধকার, আর একটা আলো। রুদ্র দ্রুত চারপাশ দেখল, কিন্তু কিছুই খুঁজে পেল না। ঠিক তখন একটা ফিসফিসানি বাতাসের মধ্যে ভেসে এল। প্রত্যেক আত্মার একটা পথ থাকে, তাদের ফিরে যাওয়ার দরজাও থাকে। নন্দিনী চমকে তাকালো, এই শব্দটা, এটা কে বলল? কিন্তু বাতাসে কোনো উত্তর এলো না। শুধু সৌম্যর ঠোঁটের কোণে সেই বিকৃত হাসি আরো চওড়া হলো। সময় শেষ। তার শরীর হঠাৎ শক্ত হয়ে গেল। তার চোখ পুরোপুরি কালো হয়ে গেল। তার হাত দুটো বিকটভাবে মুচড়ে যেতে লাগলো, যেন কিছু একটা তার শরীরের নিয়ন্ত্রণ নিচ্ছে। নন্দিনী আর রুদ্র একসঙ্গে চিৎকার করল, সৌম্য, না। তারপর হঠাৎ ঘরের বাতাসে ঝড় উঠল। দেয়ালগুলো কাঁপতে লাগলো, জানালার পর্দাগুলো উড়ে যেতে লাগলো। একটা কালো ছায়া সৌম্যর শরীরের ভেতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। সে বিকটভাবে চিৎকার করে উঠল। রুদ্র চেঁচিয়ে উঠল, এটাই সুযোগ, ওকে ধরে রাখো। নন্দিনী এক দৌড়ে সৌম্যর হাত চেপে ধরল। রুদ্র ওর কাঁধ আঁকড়ে ধরল। ওরা অনুভব করল, সেই অন্ধকার শক্তি একটা প্রবল ঝাঁকুনি দিচ্ছে, যেন সৌম্যর শরীরের ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে। নন্দিনী কাপা গলায় বলল, আমরা তোর সাথে আছি, সৌম্য, ওকে যেতে দেয়। সৌম্যর চোখের গভীরে এক মুহূর্তের জন্য একটা আলো জ্বলে উঠল। তার কণ্ঠস্বর আবার ফিরে এলো, কাপা কাপা, আমি পারবো। রুদ্র দৃঢ় গলায় বলল, পারবি, তোকে পারতেই হবে। তারপর হঠাৎ একটা বিকট চিৎকার বাতাসে ছড়িয়ে পড়ল। সৌম্য ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীর থেকে একটা কালো ছায়া ধোঁয়ার মতো বেরিয়ে গেল। সেটা কয়েক সেকেন্ড বাতাসে কিলবিল করল, তারপর ছুটে জানালার বাইরে অন্ধকারে মিলিয়ে গেল। তারপর সবকিছু স্থির হয়ে গেল। নন্দিনী আর রুদ্র হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। সৌম্য নিস্তেজ হয়ে পড়ে আছে। তার শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তার চোখ আস্তে আস্তে খুলল। তার সেই পরিচিত দৃষ্টি ফিরে এসেছে। সে কষ্ট করে হাসল, আমি ফিরে এসেছি। নন্দিনীর চোখে পানি চলে এল। রুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলল। অবশেষে সৌম্য ফিরে এসেছে। কিন্তু আসলেই কি সবকিছু শেষ? রাতের আকাশে কালো মেঘ জমাট বেঁধেছে। সৌম্য ধীরে ধীরে উঠে বসল। তার নিঃশ্বাস ভারী, শরীর অবসন্ন, কিন্তু চোখের গভীর অন্ধকার সরে গেছে।
নন্দিনী আর রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। নন্দিনী ফিসফিস করে বলল, সৌম্য, তুই কেমন আছিস? সৌম্য একটু হাসার চেষ্টা করলো, কিন্তু তার গলা শুকিয়ে গেছে। আমার মনে হচ্ছে আমি দীর্ঘদিন অন্ধকারে ছিলাম। সে এক মুহূর্ত চুপ করে থেকে বলল, আমি সব শুনতে পেতাম কিন্তু কিছুই করতে পারতাম না। রুদ্র একটু এগিয়ে এসে বলল, তুই আসলে ভিতরে ছিলি। তাহলে ওই শক্তিটা কে ছিল? সৌম্য চোখ বন্ধ করলো। তারপর ধীরে ধীরে বলল, ও শুধু একটা নয়, ওরা অনেক ছিল। নন্দিনী আর রুদ্র একে অপরের দিকে তাকালো। সৌম্য গভীরভাবে শ্বাস নিল। ওরা শুধু আমার দেহ দখল করতে আসেনি, ওরা মুক্তির পথ খুঁজছিল। ওরা চেয়েছিল আরো বেশি কিছু, আরো শক্তিশালী হতে। নন্দিনী আতঙ্কিত গলায় বলল, তার মানে এটা কি শেষ হয়নি? সৌম্য মাথা নিচু করল। তার কণ্ঠস্বর এবার আরো নিচু হয়ে গেল। না, আমি মনে করি ওরা এখনো আমাদের চারপাশেই আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা বাতাস ঘরের ভেতর বয়ে গেল। জানালার পর্দা একটু নড়ে উঠল, যেন কেউ ওদের ফিসফিস করে সতর্ক করছে। রুদ্র দ্রুত চারপাশ দেখল। তার মানে ওরা আবার আসতে পারে। সৌম্য চোখ বন্ধ করল, তারপর ধীরে ধীরে বলল, হয়তো ওরা কখনোই যায়নি। একটা নিঃশব্দ ভয় ওদের তিনজনের ভেতরে ছড়িয়ে পড়ল। নন্দিনী অনুভব করল যেন কারো দৃষ্টি এখনো তাদের ওপর পড়েছে, যেন অন্ধকার এখনো পুরোপুরি শেষ হয়নি। নিঃশব্দ রাত, বাতাস ভারী হয়ে আছে, যেন কোনো অদৃশ্য ওজন চারপাশে ছড়িয়ে আছে। সৌম্য চুপচাপ জানালার পাশে বসে আছে। তার চোখ স্থির, কিন্তু ভিতরে একটা অস্থিরতা খেলা করছে। রুদ্র আর নন্দিনী ওর পাশেই আছে, কিন্তু কারোর মুখেই কোনো কথা নেই। কিন্তু ওদের তিনজনের মনে একই প্রশ্ন, ওরা সত্যিই চলে গেছে? নন্দিনী আস্তে করে বলল, সৌম্য, তুই কিছু অনুভব করছিস? সৌম্য ধীরে মাথা নাড়ল। না, কিন্তু এটা একটা অদ্ভুত নীরবতা। রুদ্র গভীরভাবে শ্বাস নিল। এই নীরবতাই বেশি ভয়ঙ্কর লাগছে। হঠাৎ একটা খসখস শব্দ উঠল। ওরা তিনজনই চমকে তাকালো। ঘরের কোণ থেকে শব্দটা আসছে। অন্ধকারের গভীরে একটা ছা কিলবিল করছে, যেন কিছু একটা নড়ছে। সৌম্য ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ওরা এখনো এখানে আছে। তার কণ্ঠস্বর নিচু হয়ে গেল, তার চোখের গভীরে আবারও সেই আতঙ্কের ছা নেমে এল। নন্দিনী দ্রুত পেছনে সরে গেল। রুদ্র এক ধাপ এগিয়ে এসে বলল, তুই নিশ্চিত? ঠিক তখনই শব্দটা আরো তীক্ষ্ণ হয়ে উঠল। অন্ধকারের গভীর থেকে একটা ফিসফিসানি শোনা গেল। আমরা কোথাও যাইনি। নন্দিনী শিউরে উঠল। রুদ্র দ্রুত চারপাশে তাকালো, ওরা আমাদের দেখছে। সৌম্য ধীরে ধীরে ফিসফিস করে বলল, না, ওরা শুধু দেখছে না, ওরা অপেক্ষা করছে। বাতাস আরো ঠান্ডা হয়ে গেল। নন্দিনী অনুভব করল যেন কেউ ওদের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ঘুরল, কিন্তু সেখানে কেউ নেই। তবুও একটা অনুভূতি, একটা দৃষ্টি, একটা ঠান্ডা নিঃশ্বাস ঠিক ওর গায়ের ওপর পড়ছে। সে কাঁপা গলায় বলল, ওরা কি চায়? সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে আতঙ্ক, কিন্তু সাথে একটা বোধ শক্তিও আছে। আমরা যেটা ওদের থেকে কেড়ে নিয়েছি, ওরা সেটা ফেরত চাইছে। রুদ্র গলা শুকিয়ে বলল, কিন্তু আমরা তো শুধু তোকে ফিরিয়ে এনেছি। তার মানে ওরা তোকে আবারও নিতে চাইছে। সৌম্য ধীরে মাথা নাড়ল। তার চোখে গভীর অন্ধকারের ছা। তার কণ্ঠস্বর নিচু হয়ে এল, না রুদ্র, এবার ওরা শুধু আমাকেই না, আমাদের সবাইকে চাইছে। ঘরের বাতাসে আবারও সেই ফিসফিসানি ভেসে উঠল। এই খেলাটা তো মাত্র শুরু হলো। ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। সৌম্য, রুদ্র আর নন্দিনী নিঃশব্দে দাঁড়িয়ে আছে। চারপাশে গভীর নীরবতা, কিন্তু সেই নীরবতার মধ্যেও কিছু একটা আছে। একটা চাপা শ্বাস, একটা দৃষ্টি, একটা অশরীরী উপস্থিতি। ওরা আমাদের দেখছে। সৌম্য ধীরে ধীরে ফিসফিস করে বলল। নন্দিনীর গায়ে কাঁটা দিয়ে উঠল, তাহলে কি করব এখন? রুদ্র দৃঢ় কণ্ঠে বলল, আমরা ওদের বিরুদ্ধে লড়াই করব। ঠিক তখনই ঘরের বাতাসে একটা বিকট ফিসফিসানি ছড়িয়ে পড়ল।
তোমরা লড়তে চাও, তবে আসো, খেলা শুরু হোক। তারপর এক মুহূর্তের মধ্যে চারপাশের আলো নিভে গেল। গভীর অন্ধকার সবকিছু গ্রাস করে নিল। নন্দিনী চিৎকার করে উঠল, সৌম্য, রুদ্র, তোমরা কোথায়? কিন্তু কোনো উত্তর এল না। চারদিকে শুধু অন্ধকার, আর সেই বিকট ফিসফিসানি। তোমাদের সত্যিই মনে হয় তোমরা আমাদের হারাতে পারবে? নন্দিনী অনুভব করল যেন কেউ ওর কানের কাছে ফিসফিস করছে। সে আতঙ্কে সরে যেতে চাইল, কিন্তু পা যেন আটকে গেছে। তার গা ঠান্ডা হয়ে উঠল। ঠিক তখন একটা শক্তিশালী আওয়াজ বাতাসে ছড়িয়ে পড়ল, দেখি কে কাকে জয় করতে পারে। এরপরই অন্ধকারের ভেতর থেকে একের পর এক ছামূর্তি বেরিয়ে এলো। ওরা অন্ধকারে নড়ছে, কিলবিল করছে, যেন হিংস্র জন্তুর মতো ওদের চারপাশ ঘিরে ফেলছে। রুদ্র গলা শক্ত করে বলল, তাহলে এটাই যুদ্ধের শুরু। সৌম্য নিঃশ্বাস নিল। তার চোখের মধ্যে এবার ভয় নেই, শুধু প্রতিজ্ঞা। হ্যাঁ, এটাই শুরু, কিন্তু শেষটাও আমরা লিখব। চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়তে থাকলো, কিন্তু সেই অন্ধকারের মধ্যেই একটা আলোর রেখা জ্বলে উঠল। লড়াই শুরু হলো। চারপাশে গভীর অন্ধকার, শুধু বাতাসে এক ধরনের চাপা গুঞ্জন ভাসছে, যেন শত শত আত্মা একসাথে শ্বাস নিচ্ছে। সৌম্য, রুদ্র আর নন্দিনী স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ওদের সামনে ছায়ার মতো কিছু একটা নড়ছে, একটা বিকৃত, অস্পষ্ট অবয়ব, যার রূপ ঠিকঠাক বোঝা যাচ্ছে না। কিন্তু ওদের শরীরের ভেতর শীতল স্রোত বয়ে যাচ্ছে, কারণ ওরা জানে এটা মানুষ নয়। তোরা এখনো পালাচ্ছিস না? একটা গা কাঁপিয়ে দেওয়া কণ্ঠস্বর বাতাসে ভেসে উঠল। নন্দিনী গলা শুকিয়ে বলল, আমরা পালাব না, আমরা লড়তে এসেছি। একটা ভয়ঙ্কর হাসির শব্দ বাতাসে ছড়িয়ে পড়ল। লড়তে? আমাদের সাথে? তোরা জানিসও না আমরা আসলে কি? সেই মুহূর্তে অন্ধকার আরো ঘনিয়ে এল। একটা অদৃশ্য শক্তি ওদের ধাক্কা দিয়ে পেছনে ফেলে দিল। রুদ্র দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, আমরা জানি, আর আমরা তোদের ভয় পাই না। সৌম্য হাত মুঠো করে বলল, আমরা যদি তোদের থামাতে না পারি, তাহলে এই অন্ধকার আর ছাড়া আরো ছড়িয়ে পড়বে। ঠিক তখনই একটা তীব্র বাতাস চারপাশে বয়ে গেল। সৌম্য অনুভব করল যেন কেউ ওর মনের ভেতর ঢুকে পড়ছে। একটা অতিপরিচিত কণ্ঠস্বর ওর কানে ফিসফিস করল, তোর জন্যই তো আমরা এসেছি, তুই আমাদের দরজা খুলেছিস। সৌম্য কেঁপে উঠল। ওর মাথার ভেতর হাজারো চিত্রকল্প ঘুরপাক খেতে লাগলো। পুরনো স্মৃতি, অতীতের ভুল, ভুলে যাওয়া কিছু সত্য। তুই যদি সত্যিই বাঁচতে চাস, তবে ওদের ছেড়ে দে, ওদের বল চলে যেতে। সৌম্য ধীরে ধীরে চোখ বন্ধ করল। তার কণ্ঠস্বর গভীর হয়ে এল, না, আমি ওদের ছাড়ব না। ঠিক তখনই একটা বিকট গর্জন পুরো অন্ধকারকে কাঁপিয়ে দিল। আসলে এই যুদ্ধ শুধু বাইরের নয়, এটা সৌম্যের নিজের ভেতরেরও যুদ্ধ। অন্ধকার ক্রমেই ওদের গ্রাস করে নিচ্ছে। কিন্তু ওরা কি বেরিয়ে আসতে পারবে, নাকি চিরকাল আটকে যাবে এই ছাড় রাজ্যে? চারপাশে ঘন অন্ধকার, শুধু একটা ধুকপুক শব্দ শোনা যাচ্ছে। সৌম্যের হৃদস্পন্দন, তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, শরীর অবশ লাগছে। রুদ্র আর নন্দিনী কষ্ট করে উঠে দাঁড়ালো। সৌম্য, ঠিক আছিস? নন্দিনী এগিয়ে যেতে চাইল, কিন্তু একটা অদৃশ্য শক্তি ওকে আটকে রাখল। রুদ্র হতবাক হয়ে বলল, এটা কি হচ্ছে? ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে একটা বিকৃত হাত বেরিয়ে এলো। কঙ্কালসার আঙুলগুলো কুণ্ডলি পাকিয়ে এগিয়ে আসছে। নন্দিনী আতঙ্কে চিৎকার করল, সৌম্য, সাবধান! কিন্তু সৌম্য একটুও নড়ল না। সে স্থির, গভীর চিন্তায় ডুবে আছে। তার ভেতর যেন একটা লড়াই চলছে। অন্ধকারের কণ্ঠস্বর ওর কানে ফিসফিস করল, তুই যত বেশি লড়বি, তত বেশি হারাবি, ছাড়, সব ছেড়ে দে। সৌম্য চোখ বন্ধ করল। তার মনের মধ্যে পুরনো স্মৃতিগুলো উকি দিল। শৈশবের ভুল, চাপা পড়ে থাকা ভয়, অপরাধবোধ, সব মিলিয়ে একটা বিশাল ভারী শৃঙ্খল তৈরি করেছে। এটাই ওর আসল শত্রু। ও বুঝতে পারল, এই অন্ধকার শুধু বাইরের নয়, ওর ভেতরেরও। নন্দিনী কাপা গলায় বলল, সৌম্য, তুই এভাবে চুপ করে থাকলে আমরা হেরে যাব। সৌম্য ধীরে ধীরে চোখ খুলল।
তার ভেতরের দ্বিধা এখন স্পষ্ট হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, আমি ভয় পাই না। অন্ধকার কেঁপে উঠল। রুদ্র বিস্মিত হয়ে দেখল, সৌম্যের চারপাশে একটা উজ্জ্বল আলোর রেখা জ্বলে উঠছে। অন্ধকার কণ্ঠস্বর এবার গর্জন করে উঠল, না, এটা সম্ভব নয়, তুই আমাদের অংশ। সৌম্য ধীরে ধীরে মাথা নেড়ে বলল, না, আমি তোদের জ্বালানি নই, আমি তোদের পথ নই। তার গলা শক্ত হয়ে গেল। আমি নিজের ভাগ্য নিজে লিখব। এক মুহূর্তের মধ্যে পুরো অন্ধকার কেঁপে উঠল। চারপাশে বিকট চিৎকার শোনা গেল, ছায়াগুলো ছিন্ন ভিন্ন হতে লাগলো। নন্দিনী অনুভব করল, কিছু একটা বদলে যাচ্ছে। রুদ্র উচ্ছ্বসিত গলায় বলল, সৌম্য, তুই পেরেছিস। অন্ধকার ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, ছায়াগুলো বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু এ কি সত্যিই শেষ, নাকি এর পেছনেও আরো গভীর কোনো রহস্য লুকিয়ে আছে? চারপাশে নিস্তব্ধতা। অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে গেছে, কিন্তু বাতাসে এখনো একটা ভারী অনুভূতি গেছে। সৌম্য চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে, সে যেন এক গভীর স্বপ্নের মধ্যে আছে, যেখান থেকে জেগে ওঠা সহজ নয়। রুদ্র আর নন্দিনী তাকিয়ে আছে ওর দিকে। নন্দিনী ধীরে ধীরে এগিয়ে এসে বলল, সৌম্য, সব ঠিক তো? সৌম্য চোখ খুলল। তার দৃষ্টি ঝাপসা, কিন্তু মুখের অভিব্যক্তি বদলে গেছে। সে নিঃশ্বাস নিয়ে বলল, আমরা কি জিতে গেছি? রুদ্র আশ্বাসের স্বরে বলল, হ্যাঁ, মনে হয় অন্ধকার শেষ হয়ে গেছে। কিন্তু হঠাৎ একটা ফিসফিসানি আবার বাতাসে ভেসে উঠল। তোমরা যা দেখছো, তা কি সত্যিই বাস্তব? সেই শব্দের সাথে সাথেই চারপাশের পরিবেশ বদলে গেল। আলো ম্লান হয়ে এল। অন্ধকার আবার ফিরে এল, কিন্তু এবার সম্পূর্ণ ভিন্নভাবে। নন্দিনী আতঙ্কে চারপাশে তাকিয়ে বলল, এটা কি হচ্ছে? রুদ্র অস্থির হয়ে উঠল, আমরা তো মনে করেছিলাম সব শেষ হয়ে গেছে। সৌম্য এবার সম্পূর্ণ চুপ হয়ে গেল। সে কিছু একটা অনুভব করছে। তার ভেতরে যেন কেউ কথা বলছে। অতি পরিচিত সেই কণ্ঠস্বর, তোর লড়াই এখনো শেষ হয়নি, সৌম্য। তার সামনে ধীরে ধীরে কিছু চিত্র ভেসে উঠতে লাগলো। পুরনো স্মৃতির টুকরো, অতীতের কিছু ঘটনা, যা সে ভুলে গিয়েছিল। তার শৈশবের কিছু অদ্ভুত মুহূর্ত। একটা পুরনো দরজা, একটা ভয়ঙ্কর কান্নার শব্দ, আর একজোড়া ফ্যাকাশে গভীর চোখ, যেগুলো ওকে শৈশব থেকে তাড়া করে আসছে। সৌম্য শ্বাস আটকে আসছে। তার মনের মধ্যে আবার সেই ভয় ফিরে আসছে। রুদ্র আর নন্দিনী দেখল, সৌম্যের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। নন্দিনী কাঁপা গলায় বলল, সৌম্য, কি দেখছিস? কিন্তু সৌম্য এবার এক ধাপ পেছনে সরে গেল। তার গলা শুকিয়ে গেছে। তার কণ্ঠস্বর ফিসফিস করে বেরিয়ে এল, আমি বুঝতে পারছি, এটা সত্যিকার শেষ নয়। নন্দিনী আর রুদ্র বিস্মিত হয়ে তাকিয়ে রইল। চারপাশে বাতাস থমথমে হয়ে গেল। সেই অদৃশ্য কণ্ঠস্বর আবার ফিসফিস করল, সত্য এখনো অন্ধকারে ঢাকা। সৌম্যের দৃষ্টি কুয়াশায় ঢাকা। চারপাশের অন্ধকার নিস্তব্ধ, অথচ মনে হচ্ছে কোথাও কেউ শ্বাস নিচ্ছে। গভীর, ভারী, অদৃশ্য এক অস্তিত্বের শ্বাস। নন্দিনী আর রুদ্র উদ্বিগ্ন চোখে সৌম্যের দিকে তাকিয়ে আছে। নন্দিনী আস্তে আস্তে বলল, সৌম্য, কি দেখছিস? কিন্তু সৌম্য শুনতে পাচ্ছে না। তার সামনে ধীরে ধীরে একটা পুরনো দরজা স্পষ্ট হয়ে উঠছে। মাঝখানে ফাটল ধরা কাঠের পাল্লা, মরচে ধরা তালা। আর সেই দরজার ওপাশ থেকে ভেসে আসছে একটা পরিচিত ফিসফিসানি, তুই কি তৈরি? সত্য জানতে চাস? সৌম্যের দম বন্ধ হয়ে আসছে। সে জানে এই দরজার ওপাশে সেই ভয় লুকিয়ে আছে, যা তাকে বছরের পর বছর তাড়া করে ফিরছে। কিন্তু সে কি সত্যি সেই ভয়কে মুখোমুখি হতে প্রস্তুত? রুদ্র এবার ওর কাঁধে হাত রাখল। সৌম্য, পিছিয়ে যাস না, এটা তোকে পারতেই হবে। নন্দিনীও দৃঢ় কণ্ঠে বলল, তুই একা নস, আমরা তোকে সাহায্য করব। সৌম্য ধীরে ধীরে চোখ বন্ধ করল। তার মনের ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলল, এটাই সময়, দরজা খুল, সত্যি বেরিয়ে আসুক। সে হাত বাড়াল। তার আঙুল দরজার মরচে ধরা ধাতুর স্পর্শ পেতেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। একটা ভয়ঙ্কর গর্জন পুরো পরিবেশ কাঁপিয়ে দিল।
নন্দিনী আতঙ্কে চিৎকার করে উঠল, সৌম্য, সাবধান! কিন্তু খুব দেরি হয়ে গেছে। দরজাটা হঠাৎ একটা বিকট শব্দে খুলে গেল। অন্ধকারের অতল থেকে বেরিয়ে এলো একটা ছা, ফ্যাকাশে চোখ, বিকৃত একটা মুখ, একটা শ্বাসরুদ্ধকর উপস্থিতি। আর সেই একই ফিসফিসানি, তুই ফিরেছিস, তাই না? চারপাশ কাঁপছে, বাতাস যেন ভারী হয়ে শরীরের ওপরে চেপে বসছে। নন্দিনী আর রুদ্র কিছুতেই নড়তে পারছে না। অন্ধকার থেকে সেই ছামূর্তি ধীরে ধীরে সৌম্যের দিকে এগিয়ে আসছে। তার ঠোঁটের কোণায় একটা বিকৃত হাসি। আর সেই ফিসফিসানি, তুই যদি সত্য জানতে চাস, তবে এর জন্য মূল্য দিতে হবে। সৌম্য চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠ যেন হারিয়ে গেছে। চারপাশে জমাট বাঁধা অন্ধকার, বাতাস নিস্তব্ধ, অথচ মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি প্রবলভাবে ধাক্কা দিচ্ছে চারপাশের পরিবেশে। সৌম্য স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে সেই ছামূর্তি, ফ্যাকাশে চোখ, বিকৃত হাসি, যেন তার প্রতিটা শিরায় রক্ত জমে যাচ্ছে। রুদ্র আর নন্দিনী এক ধাপ পিছিয়ে গেল। এটা তারা স্বপ্নেও কল্পনা করেনি। ছা এবার ধীরে ধীরে কথা বলল, সত্য জানতে চাস, তার জন্য মূল্য দিতে হবে, সৌম্য। সৌম্য শ্বাস নিতে পারছে না। তার কণ্ঠ শুকিয়ে এসেছে, কিন্তু সে শক্ত হলো। আমি সত্য জানতে চাই। আমি আমার ভয়ের কাছে হারতে চাই না। ছা এবার গভীরভাবে হাসল। বাতাস ভারী হয়ে উঠল। তাহলে শোন, একটা প্রশ্নের উত্তর দিতে হবে। যদি ভুল দিস, তবে। তার চোখের গভীর অন্ধকারে সৌম্য দেখতে পেল অগণিত হাত এগিয়ে আসছে, তাকে গ্রাস করার জন্য প্রস্তুত। নন্দিনী কাপা গলায় বলল, সৌম্য, সাবধান! ছা এবার ফিসফিস করে বলল, তোর সবচেয়ে বড় ভুল কি? এই প্রশ্ন শুনেই সৌম্যের শরীর জমে গেল। তার মনের মধ্যে হাজারো স্মৃতি ভেসে উঠল। শৈশবের কিছু ঘটনা, ভুলে যাওয়া কিছু অতীত, কিছু হারিয়ে যাওয়া মুখ। সে কি সত্যিই জানে তার সবচেয়ে বড় ভুল কি? রুদ্র উদ্বিগ্ন হয়ে বলল, সৌম্য, উত্তর দে। আমাদের সময় নেই। সৌম্য চোখ বন্ধ করল। তার হৃদস্পন্দন ধীরে ধীরে স্থির হলো। সে জানে, এটাই সেই মুহূর্ত। যদি সে ভুল উত্তর দেয়, তাহলে সব শেষ হয়ে যাবে। তার গলা কাঁপছে, কিন্তু সে ধীরে ধীরে বলল, আমার সবচেয়ে বড় ভুল, আমি সবকিছু থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিলাম। এক মুহূর্তের জন্য চারপাশ স্তব্ধ হয়ে গেল। তারপর ছা বিকট গর্জন করে উঠল। চারপাশের অন্ধকার কেঁপে উঠল, বাতাস যেন চিৎকার করছে। রুদ্র আর নন্দিনী চোখ বন্ধ করে ফেলল, যেন প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে। সৌম্য নিজের জায়গায় দাঁড়িয়ে রইল, একটুও নড়ল না। একটা দীর্ঘ মুহূর্ত পার হয়ে গেল। তারপর ছাড় ফিসফিসানি আবার শোনা গেল। ঠিক বলেছিস, এবার সত্যের মুখোমুখি হও। একটা বিকট শব্দে চারপাশের অন্ধকার ফেটে গেল। সৌম্য অনুভব করল, সে যেন অতীতের এক অজানা গভীরতায় তলিয়ে যাচ্ছে। কিন্তু সত্য কি আসলেই মুক্তি দেবে, নাকি আরো বড় কোনো ফাঁদের দিকে নিয়ে যাবে? সৌম্য অনুভব করল, সে যেন শূন্যতায় ভাসছে। চারপাশে কিছু নেই, শুধু এক অদ্ভুত অনুভূতি। সে পড়ে যাচ্ছে, অথচ নিচে পড়ার কোনো শেষ নেই। তার হৃদস্পন্দন ধীরে ধীরে বাড়ছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। তার সামনে ধীরে ধীরে কিছু দৃশ্য স্পষ্ট হয়ে উঠছে। পুরনো একটা শহর, কুয়াশায় ঢাকা রাস্তাগুলো, একটা পুরনো বাড়ির দরজা, আর সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট এক ছেলে। সৌম্য চমকে উঠল, এটা তো সে নিজেই। সে তাকিয়ে দেখল, ছোট্ট ছেলেটা দরজার দিকে এগিয়ে গেল, হাতে একটা ছোট্ট খেলনা। দরজার ওপাশ থেকে একটা চাপা কান্নার শব্দ ভেসে আসছে। একটা নারীর কণ্ঠ, দয়া করে আমাকে এখানে বন্ধ করে রেখো না, দয়া করে। সৌম্যর শরীর ঠান্ডা হয়ে গেল। এটা কি তার স্মৃতি, নাকি কোনো বিভ্রম? সে দেখতে পেল, ছোট্ট সৌম্য দ্বিধা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। তার মুখে ভয়ের ছাপ। সে জানে, দরজার ওপাশে কিছু আছে, কিছু যা সে কোনোদিন মুখোমুখি হতে চায়নি। বড় সৌম্য ধীরে ধীরে এগিয়ে গেল। সে দেখল, ছোট্ট ছেলেটা হাত বাড়িয়ে দরজা ঠেলে দিল। এক মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে গেল। তারপর দরজার ওপাশ থেকে কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে এলো। একজোড়া ফ্যাকাশে চোখ,
একটা অদ্ভুত ছা, আর সেই নারীর শেষ আর্তনাদ, সৌম্য, আমাকে বাঁচা। তারপর সব অন্ধকার হয়ে গেল। সৌম্য চিৎকার করে উঠল, না। সে ঝটকা মেরে বাস্তবে ফিরে এলো। তার চারপাশে রুদ্র আর নন্দিনী বিস্ময়ে তাকিয়ে আছে। নন্দিনী কাপা গলায় বলল, সৌম্য, তুই ঠিক আছিস? সৌম্য হাঁপাচ্ছে, তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। সে তীব্র শ্বাস নিয়ে বলল, আমি আমি জানি সেই রাতের সত্য। রুদ্র অবাক হয়ে বলল, কোন রাত? সৌম্য ধীরে ধীরে চোখ তুলল। তার চোখে এবার শুধু একটাই অনুভূতি, ভয় আর অপরাধবোধ। সে নিচু গলায় বলল, সেই রাত যেদিন আমি দরজাটা খুলেছিলাম। আর সে বাকিটা বলতে পারল না, কারণ সে জানে সত্য বলা মানেই সব বদলে যাওয়া। কিন্তু এখন সে কি সত্য লুকিয়ে রাখতে পারবে, নাকি সেই দরজার পেছনের বিভীষিকা এবার সত্যি সত্যি মুক্তি পাবে? সৌম্য হাঁপাচ্ছে, তার হাত কাঁপছে, বুক ধড়ফড় করছে। রুদ্র আর নন্দিনী তাকিয়ে আছে, তারা অপেক্ষা করছে সৌম্যর মুখ থেকে সত্য শোনার জন্য। কিন্তু সৌম্য যেন বলতে পারছে না। তার কণ্ঠ আটকে গেছে। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই রাতের দৃশ্য। একটা দরজা, এক নারীর অস্পষ্ট কান্না, আর অন্ধকার থেকে বেরিয়ে আসা ভয়ঙ্কর ছাপ। নন্দিনী এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল। সৌম্য, আমাদের বল, আমরা তোকে বিশ্বাস করি। সৌম্য ধীরে ধীরে চোখ তুলল। তার ঠোঁট শুকিয়ে গেছে। সেই রাত, আমি তখন খুব ছোট ছিলাম, মাত্র 7-8 বছর বয়স হবে। সে গভীর শ্বাস নিল, যেন এই কথাগুলো বলা তার জন্য সবচেয়ে কঠিন কাজ। আমাদের পুরনো বাড়ির একটা অংশ সবসময় বন্ধ থাকত। মা বলতেন, ওখানে যাওয়া বারণ। কিন্তু একদিন আমি শুনতে পেল কেউ যেন দরজার ওপারে কাঁদছে। রুদ্র চমকে গেল। কে কাঁদছিল? সৌম্য এক মুহূর্ত চুপ করে রইল। তারপর আস্তে করে বলল, আমার খালা। নন্দিনী অবাক হয়ে বলল, খালা? কিন্তু তোর খালা তো। সৌম্য মাথা নাড়ল। হ্যাঁ, সবাই বলতো তিনি অনেক বছর আগেই মারা গেছেন। কিন্তু সেই রাতে আমি শুনেছিলাম তার কণ্ঠস্বর দরজার ওপাশ থেকে। রুদ্র অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল। মানে তুই বলতে চাচ্ছিস তিনি বেঁচে ছিলেন? সৌম্যর মুখটা আরো ফ্যাকাশে হয়ে গেল। আমি জানি না। আমি শুধু জানি, সেই রাতে আমি ভয় পেয়েছিলাম। আমি দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, এবং তার কণ্ঠস্বর আবার কাঁপতে লাগলো। আমি দরজাটা খুলে দিয়েছিলাম। নন্দিনী আর রুদ্র নিঃশ্বাস বন্ধ করে শুনছে। দরজা খোলার সাথে সাথেই একটা কালো ছায়া বেরিয়ে এলো। সৌম্যর কণ্ঠে আতঙ্ক। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার খালার হাত দরজার বাইরে বেরিয়ে এল। তিনি আমার দিকে তাকালেন, কিন্তু পরের মুহূর্তেই সেই ছায়া তাকে ঘিরে ধরল। তিনি বিকট চিৎকার করলেন, আর তারপর তিনি উধাও হয়ে গেলেন। নন্দিনী আঁতকে উঠে মুখ চাপা দিল। তুই কি বলতে চাচ্ছিস তোর খালাকে সেই ছায়া নিয়ে গিয়েছিল? সৌম্যর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমি জানি না। আমি জানি না তিনি তখনও বেঁচে ছিলেন কিনা। আমি জানি না আমি কি করেছিলাম। কিন্তু সেই রাতে আমি আমার জীবন দিয়ে একটা ভুল করেছিলাম। আমি দরজা খুলেছিলাম, এবং আমি তাকে হারিয়ে ফেলেছিলাম। চারপাশে নীরবতা নেমে এল। কেউ কোনো কথা বলছে না। শুধু বাতাসে যেন সেই রাতের কান্না এখনো ঘুরে বেড়াচ্ছে। আমাকে বাঁচাও। নন্দিনী আর রুদ্র নিঃশব্দে বসে আছে। তাদের চোখে ভয়, বিস্ময়, আর অস্পষ্ট একটা সন্দেহ। সৌম্যর বুক ধড়ফড় করছে। সে জানে সে এমন কিছু বলেছে যা কাউকে বলা উচিত ছিল না। কিন্তু সত্য চাপা থাকে না। সত্য বেরিয়েই আসে, আর সেই সাথে নিয়ে আসে তার অভিশাপ। নন্দিনী আস্তে করে বলল, তারপর? সৌম্য গভীর শ্বাস নিল। আমি দৌড়ে মায়ের কাছে গিয়েছিলাম। আমি বলতে চেয়েছিলাম কি হয়েছে, কিন্তু ভয় আর লজ্জা আমাকে চুপ করিয়ে দিয়েছিল। তার চোখ ফাঁকা হয়ে গেল। পরের দিন বাবা মা বলল, খালার কক্ষটা আবার বন্ধ করে দেওয়া হবে। ওরা বলল এটা ভুলে যেতে। সে মাথা নিচু করল। কিন্তু আমি ভুলতে পারিনি। আমি এখনো সেই দরজা, সেই অন্ধকার, সেই ছায়া, সবকিছু স্পষ্ট দেখতে পাই। রুদ্র চিন্তিত গলায় বলল, তোর মনে হয় সেই ছায়া এখনো কোথাও আছে? সৌম্য তাকিয়ে থাকলো। তার চোখে ভয় জমে উঠল।
আমি জানি না। নন্দিনী ধীরে ধীরে বলল, সৌম্য, তুই বলেছিলি তোর খালা শেষবারের মতো তোকে কিছু বলেছিল। ঠিক মনে করতে পারিস কি বলেছিল? সৌম্যর গলা শুকিয়ে গেল। তার ভেতরটা কাঁপছে, কিন্তু সে মনে করতে চাইছে। সে চেষ্টা করছে মনে করতে। অন্ধকার, ছা, দরজা। তারপর একটা অস্পষ্ট কণ্ঠস্বর, সৌম্য, সে ফিরে আসবে। সৌম্য হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার নিঃশ্বাস দ্রুত হয়ে এল, সে যেন নিজের শরীরের ভারসাম্য হারাচ্ছে। রুদ্র আর নন্দিনী উদ্বিগ্ন হয়ে তার দিকে এগিয়ে এল। সৌম্য, কি হয়েছে? সৌম্য শ্বাস নিতে পারছে না। তার কানে এখনো বাজছে সেই কণ্ঠস্বর, সে ফিরে আসবে। তারপর একটা ঠান্ডা বাতাস ঘরের মধ্যে বইতে লাগলো। জানালা বন্ধ, দরজা বন্ধ, তবুও কোথা থেকে যেন আসছে শীতল বাতাস। আলো কমে আসছে, আস্তে আস্তে। নন্দিনী ভয়ার্ত কণ্ঠে বলল, এটা কি হচ্ছে? রুদ্র ঘরের চারপাশে তাকালো, তার কপালে বিন্দু বিন্দু ঘাম। কেউ আছে এখানে? সৌম্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু তার চোখে প্রতিফলিত হচ্ছে একজোড়া ফ্যাকাশে, অশুভ চোখ। অন্ধকারের গভীর থেকে কোনো এক পুরনো প্রতিশোধ আবার ফিরে আসছে। ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। একটা শীতলতা চারদিকে ছড়িয়ে পড়ছে, যেন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রুদ্র আর নন্দিনী একে অপরের দিকে তাকালো। তারা জানে কিছু একটা ভয়ঙ্কর আসছে, কিন্তু সৌম্য, সে একদম চুপ। তার চোখ স্থির, ফাঁকা, যেন সে কিছু একটা দেখছে যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। সৌম্য, নন্দিনী ভয়ার্ত গলায় ডাকলো, কিন্তু সৌম্য কোনো উত্তর দিল না। তার হাত ধীরে ধীরে কাঁপছে। তার চোখের সামনে আবার সেই দরজা, সেই ছাদ, সেই ফ্যাকাশে চোখ। সে ফিরে আসবে, এই কথাটা তার কানে প্রতিধ্বনিত হচ্ছে। সে ফিরে এসেছে। সৌম্য চমকে উঠল। এটা কি তার মনের ভ্রম, নাকি সত্যিই কেউ কথা বলল? তার পা যেন জমে গেছে, নড়তে পারছে না। সৌম্য, আমাদের বল, কি দেখছিস? রুদ্র এবার প্রায় চেঁচিয়ে উঠল। নন্দিনীও আতঙ্কিত হয়ে বলল, প্লিজ, কিছু বল। সৌম্য ধীরে ধীরে ঠোঁট নড়াল। ও এখানে, ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে। রুদ্র আর নন্দিনী একই সাথে দম বন্ধ করে ফেলল। তারা পিছনে তাকাতে পারছে না। ভয় তাদের ঘিরে ফেলেছে। একটা ঠান্ডা স্পর্শ সৌম্যর ঘাড় ছুঁয়ে গেল। তার পুরো শরীর জমে গেল। তার হৃদস্পন্দন থেমে আসছে। তার শ্বাস বন্ধ হয়ে আসছে। তুমি আমাকে ভুলে গিয়েছিলে, সৌম্য। একটা নারী কণ্ঠ, একটা অতিপ্রাকৃত, চাপা, কেঁপে ওঠা কণ্ঠস্বর। সৌম্য কেঁপে উঠল। সে জানে এটা কার কণ্ঠস্বর। খালা। তারপর সব আলো নিভে গেল। ঘরটা এক মুহূর্তে সম্পূর্ণ অন্ধকারে ঢেকে গেল। নন্দিনী আর রুদ্র ভয়ে চেপে চিৎকার করে উঠল, কিন্তু কোনো শব্দ বের হলো না। একটা অদৃশ্য শক্তি যেন তাদের গলা চেপে ধরেছে। সৌম্য দাঁড়িয়ে আছে নিস্তব্ধ হয়ে। তার শরীর অবশ হয়ে আসছে, ঠান্ডা ঘাম জমে গেছে কপালে। অন্ধকারের মাঝে সে অনুভব করল, কেউ তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। একটা ফ্যাকাশে মুখ, দুটি শূন্য, গভীর চোখ। একটা কণ্ঠস্বর ফিসফিস করে উঠল, সৌম্য, তুমি আমাকে ভুলে গিয়েছিলে। সৌম্যর পা এক ধাপ পিছিয়ে গেল। তার কণ্ঠ আটকে গেছে গলায়। খালা। কিন্তু সেই ছায়ামূর্তি এবার আরো কাছে এগিয়ে এলো। তুমি আমার দরজা খুলেছিলে, তুমি আমাকে মুক্ত করেছিলে, কিন্তু তারপর আমাকে ফেলে চলে গেলে। সৌম্যর বুকের ভেতর ধুকপুক শব্দ আরো জোরে হতে লাগলো। না, আমি জানতাম না, আমি বুঝতে পারিনি। কণ্ঠটা এবার ক্ষিপ্ত হয়ে উঠল। তুমি আমায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলে, সৌম্য। চারপাশে বাতাস ঘূর্ণির মতো বয়ে যেতে লাগলো, দেয়ালের ছবি খসে পড়তে লাগলো, জানালার কাঁচ ভেঙে পড়ল। নন্দিনী আর রুদ্র ভয় পেয়ে মাটিতে বসে পড়ল। ঘরের অন্ধকারের মাঝে সেই ছায়া ক্রমশ বড় হতে লাগলো। সৌম্যর পা আর নড়ছে না। তার দৃষ্টি সেই শূন্য চোখ দুটির মধ্যে আটকে গেছে। একটা হাড় কাঁপানো কণ্ঠ এবার ধীরে ধীরে বলল, এবার তোমার পালা, সৌম্য, এবার আমি তোমাকে নিয়ে যাব। সৌম্য চিৎকার করে উঠল, না। তার চারপাশের সবকিছু দুলে উঠল, একটা অদৃশ্য শক্তি যেন তাকে টেনে নিয়ে যেতে চাইছে। তার শরীর শূন্যে উঠে যাচ্ছে।
নন্দিনী হঠাৎ উঠে দাঁড়িয়ে গেল। না, আমরা সৌম্যকে যেতে দেব না। সে হাত বাড়িয়ে সৌম্যকে ধরে ফেলল। রুদ্র দৌড়ে গিয়ে সৌম্যর হাত চেপে ধরল। তিনজন একসাথে আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইল। ঘরের বাতাস আরো ভারী হয়ে গেল, অন্ধকার আরো গাঢ় হয়ে এল। তোমরা তাকে বাঁচাতে পারবে না, সেই ছামূর্তি চিৎকার করে উঠল। সৌম্য কেঁপে কেঁপে বলল, আমি ভুল করেছিলাম, কিন্তু আমি এবার পালাব না, আমি লড়ব। চারপাশের অন্ধকার কেঁপে উঠল। হঠাৎ করেই ছায়াটা বিকট এক চিৎকার দিয়ে পেছনে সরে গেল। আলো ফিরে এলো। ঘরের সবকিছু স্থির হয়ে গেল। নন্দিনী আর রুদ্র হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। সৌম্য কাঁপতে কাঁপতে তাকিয়ে রইল। সেই ছায়া মুছে গেছে, কিন্তু কি সত্যিই সব শেষ, নাকি এটা কেবল শুরু? ঘরে নিস্তব্ধতা নেমে এসেছে। সবাই হাঁপাচ্ছে, যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে। সৌম্য ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। তার শরীর নিস্তেজ হয়ে গেছে, যেন সমস্ত শক্তি শুষে নেওয়া হয়েছে। নন্দিনী ও রুদ্র কথা বলার শক্তি পাচ্ছে না, কিন্তু এক অদ্ভুত অনুভূতি এখনো বাতাসে ঝুলে আছে। সবকিছু কি সত্যিই শেষ, নাকি কিছু একটা এখনো রেগেছে? সৌম্য হাতের তালু দিয়ে মুখ ঢাকল। তার মনে হচ্ছে কিছু একটা এখনো ঠিক নেই। সে গভীর শ্বাস নিল, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, ও কি সত্যিই চলে গেছে? নন্দিনী আর রুদ্র তার দিকে তাকালো। কেউই নিশ্চিত নয়। নন্দিনী আস্তে করে বলল, আমার মনে হচ্ছে নাও চলে গেছে, যেন ও এখনো কোথাও কাছেই আছে। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। সৌম্য শ্বাস নিতে কষ্ট অনুভব করল। তার মনে পড়ল সেই ফিসফিসে কণ্ঠস্বর, সেই ফ্যাকাশে চোখ, এখনো যেন তার কানে বাজছে। এখনো সব শেষ হয়নি। সৌম্য, তার পুরো শরীর কেঁপে উঠল। সে চোখ তুলে তাকালো। ঘরের কোণে ছায়া জমাট বেঁধে আছে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। নন্দিনী আর রুদ্র তার দিকে তাকিয়ে আছে আতঙ্কিত দৃষ্টিতে। রুদ্র ফিসফিস করে বলল, ও এখানে আছে, আমরা এখনো ওর নাগালের মধ্যেই আছি। সেই মুহূর্তে জানালার কাছে একটা ছায়া দেখা গেল। একটা ভয়ঙ্কর ছায়া। একটা হাত জানালার ওপাশ থেকে সৌম্যর দিকে বাড়িয়ে আছে। সৌম্য আতঙ্কে চিৎকার করে উঠল। নন্দিনী তার হাত চেপে ধরল। রুদ্র পেছনে সরে গেল। সেই ছায়াটা জানালার ওপাশে দাঁড়িয়ে আছে, অন্ধকারের গভীর থেকে ফিরে এসেছে। সত্যিই কি শেষ হয়নি, নাকি এবার শুরু হবে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়? ঘরের বাতাস থমথমে। নন্দিনী, রুদ্র আর সৌম্য নিঃশ্বাসও নিতে পারছে না ঠিকভাবে। জানালার ওপাশে যে ছায়াটা দাঁড়িয়ে ছিল, এখন সেটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি রেখে যাচ্ছে চারপাশে। সৌম্য ফিসফিস করে বলল, ও চলে গেল। কিন্তু রুদ্র মাথা নেড়ে বলল, না, ও এখনো আছে, ঠিক এখানেই আছে। হঠাৎই বাতাসে একটা চাপা হাসির শব্দ শোনা গেল। ঠান্ডা, কর্কশ আর অস্বাভাবিক। তোমরা ভাবছো সব শেষ? হা 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 হা, এটা তো কেবল শুরু। ঘরের আলো এক মুহূর্তে কমে এলো। নন্দিনী চিৎকার করে উঠল। সৌম্যর পা থেকে শক্তি হারিয়ে যেতে লাগলো। চারপাশটা যেন ধোঁয়ার মতো ঘোলা হয়ে আসছে। তার কানে আবার সেই কণ্ঠস্বর বাজতে লাগলো, সৌম্য, তুমি আমার অভিশাপ মুক্ত করতে চেয়েছিলে, খুব ভুল করেছো। তারপর হঠাৎ সবকিছু থেমে গেল। ঘরটা নিঃশব্দ হয়ে গেল, বাতাস স্থির হয়ে গেল। কিন্তু সৌম্য বুঝতে পারল, এটা ঝড়ের আগের নিস্তব্ধতা। বিপদ এখনো কাটেনি। নন্দিনী কাঁপা কাঁপা গলায় বলল, আমরা এখন কি করব? রুদ্র তাকিয়ে বলল, আমাদের ওর আসল পরিচয় জানতে হবে। ওকে কেন আমাদের পিছনে লেগেছে? সৌম্য ধীরে ধীরে বলল, আমার মনে হচ্ছে উত্তর আছে পুরনো সেই জায়গাটায়, যেখানে প্রথমবার আমি ওকে দেখেছিলাম। নন্দিনী আর রুদ্র বিস্মিত হয়ে তাকালো। রুদ্র বলল, তুই কি বলছিস? আমাদের আবার ওখানে যেতে হবে? সৌম্য মাথা ঝাঁকাল, আমাদের সত্য জানতে হবে, নয়তো এই আতঙ্ক কখনোই শেষ হবে না। তিনজন পরস্পরের দিকে তাকালো। বাইরে রাত গভীর হয়ে আসছে। চাঁদের আলো ঝাপসা হয়ে গেছে। একটা শীতল বাতাস বইতে শুরু করেছে। আর দূরে, অন্ধকারের মধ্যে, দুটি ফ্যাকাশে চোখ জ্বলজ্বল করছে। সৌম্য, নন্দিনী আর রুদ্র ধীরে ধীরে বাড়ির বাইরে বের হলো।
রাত গভীর, চাঁদের আলো যেন হারিয়ে গেছে কালো মেঘের আড়ালে। চারপাশে শুধু অন্ধকার আর শীতল বাতাসের শো শো শব্দ। তারা তিনজন জানে, যেই পুরনো জায়গাটায় তারা যাচ্ছে, সেটা সাধারণ কোনো জায়গা নয়। সেটা এমন এক স্থান যেখানে প্রথমবারের মতো সৌম্য ছায়াটাকে দেখেছিল। তিনজন গাড়িতে উঠল। ইঞ্জিন চালু হতেই রুদ্র পেছনে তাকিয়ে দেখল। পেছনের জানালায় একটা ছায়া দেখা যাচ্ছে। তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সৌম্য, পেছনে তাকাস না। কিন্তু ও আমাদের দেখছে। নন্দিনী আতঙ্কিত হয়ে বলল, আমরা কি পালাতে পারবো? সৌম্য শক্ত কণ্ঠে বলল, আমাদের পালানোর জায়গা নেই। আমাদের ওর রহস্য ভেদ করতেই হবে। গাড়ি এগিয়ে চলল বনের সরু রাস্তার দিকে। চারপাশের গাছগুলো অদ্ভুতভাবে দুলছে। সারা রাস্তা নিস্তব্ধ, কোনো পাখির ডাক নেই, কোনো প্রাণের চিহ্ন নেই। শুধু একটা অনুভূতি, কেউ যেন তাদের ছায়ার মতো অনুসরণ করছে। হঠাৎই বাতাসে আবার সেই চাপা হাসির শব্দ। গাড়ির হেডলাইট বন্ধ হয়ে গেল। চারপাশে ঘন অন্ধকার নেমে এলো। রুদ্র ব্রেক কষে দাঁড়িয়ে গেল। আমাদের গাড়ির সামনে কিছু একটা দাঁড়িয়ে আছে। সৌম্য আর নন্দিনী আতঙ্কে তাকালো। আলো না থাকলেও তারা স্পষ্ট দেখতে পেল একটা ছায়া, দুটি ফ্যাকাশে চোখ নিয়ে তাদের পথ আটকে দাঁড়িয়ে আছে। এবার কি সত্যিই তারা ছায়ার অভিশাপের ফাঁদে আটকে গেল? সৌম্য, নন্দিনী আর রুদ্র কি পারবে এই ছায়ার হাত থেকে পালাতে? নাকি তাদের জন্য অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর কিছু? গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছিল। তার ফ্যাকাশে চোখ দুটো জ্বলজ্বল করছিল অন্ধকারের মধ্যে। সৌম্য অনুভব করল, সময় শেষ হয়ে আসছে। এই অভিশাপ যদি আজ ভাঙা না যায়, তবে তারা কেউ আর বেঁচে ফিরতে পারবে না। নন্দিনী কাপা গলায় বলল, আমরা এখন কি করব? রুদ্র বলল, আমাদের শেষবারের মতো চেষ্টা করতে হবে। সৌম্য চোখ বন্ধ করল। তার মাথার ভেতর অতীতের সবকিছু আঁকে আঁকে ভেসে উঠল। সেই পুরনো বাড়ি, সেই প্রথমবার দেখা ছায়া, সেই ভয়ঙ্কর রাত, যখন সে ভুল করে এই আত্মাকে মুক্ত করেছিল। এখন সময় এসেছে শেষ সিদ্ধান্ত নেওয়ার। সে গভীর শ্বাস নিল, তারপর সাহস সঞ্চয় করে ছায়াটার দিকে তাকালো। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু সে শক্ত গলায় বলল, তুমি কি চাও? অন্ধকার নড়ে উঠল। সেই আত্মার কণ্ঠস্বর এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর একটা কর্কশ স্বরে ফিসফিস করে বলল, আমি মুক্তি চাই, আমি আমার ঠিকানা চাই। সৌম্য বুঝতে পারল, এতদিন এই আত্মা প্রতিশোধ নিতে চায়নি। ও শুধু চাইছিল নিজের হারানো শান্তি ফিরে পেতে। সে ধীরে ধীরে এগিয়ে গেল। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তবুও সে বলল, আমি জানি আমি ভুল করেছিলাম, আমি তোমার কষ্টের কারণ হয়েছিলাম, কিন্তু এবার আমি তোমাকে মুক্তি দিতে চাই। আত্মাটা স্থির হয়ে গেল। চারপাশের বাতাস ধীরে ধীরে শান্ত হতে লাগলো। তারপর একটা মৃদু দীর্ঘশ্বাসের শব্দ হলো। ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। তার ফ্যাকাশে চোখ দুটো বন্ধ হয়ে গেল, আর বাতাসে একটা শান্ত ফিসফিস শব্দ শোনা গেল। শেষ পর্যন্ত আমি মুক্তি পেলাম। চারপাশের সব অন্ধকার মিলিয়ে গেল। গাড়ির হেডলাইট আবার জ্বলে উঠল। নন্দিনী, রুদ্র আর সৌম্য বিস্ময়ে তাকিয়ে রইল। এতদিনের ভয়, আতঙ্ক, শীতল অনুভূতি, সব যেন ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। সবকিছু কি সত্যিই শেষ হলো? সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। তার মনে হলো, অনেক দিন পর বুকের ওপরের ভারটা নেমে গেছে। রুদ্র আস্তে করে বলল, আমরা বেঁচে গেছি। নন্দিনী হাসল, চোখের জল সামলাতে সামলাতে বলল, হ্যাঁ, সব শেষ হয়ে গেছে। তারা ধীরে ধীরে গাড়ির ভেতর ঢুকলো। সৌম্য একবার শেষবারের মতো জানালার বাইরে তাকালো। বনের ভেতর চাঁদের আলো পড়েছে, একটা হালকা কুয়াশার মধ্যে। তার মনে হলো, কেউ যেন ওদের বিদায় জানিয়ে চলে যাচ্ছে। গাড়ি চলতে শুরু করলো, আর পেছনে গেল। শেষ হয়ে গেল, কিন্তু সত্যিই কি সব শেষ? নাকি কিছু রহস্য থেকে গেল সময়ের অতল গহ্বরে?